স্টুডেন্ট ক্লাস 7 এর ইতিহাস বই পরপর পড়ে দিচ্ছি। আজকে তোমাদের চতুর্থ অধ্যায় দিল্লি সুলতানি তুর্ক আফগান শাসন এই চ্যাপ্টারটা পড়াবো। তবে এই চ্যাপ্টারটা বেশ বড়, তাহলে দুটো পার্টে পড়াবো। আজকে পার্ট অন দেখো। প্রথমে আছে সুলতানকে। সুলতান হচ্ছে কি, আসলে সুলতান এগুলো হচ্ছে শাসকদের উপাধি আর কি। দেখো, মোহাম্মদ ঘুরি মারা গেলে 1206 খ্রিস্টাব্দ। মোহাম্মদ ঘুরি কবে মারা যান? 1206 খ্রিস্টাব্দে। তার জয় করা অঞ্চলগুলি ভাগ হয়ে চলে যায় 4জন অনুচরের কাছে। তার যে বিশ্বস্ত অনুচর ছিল তাদের মধ্যে ভাগ হয় আর কি। তাদের মধ্যে হচ্ছে তাজউদ্দিন ইয়ালদুস পেলেন গজনির অধিকার, নাসিরউদ্দিন কুবাচা মুলতান ও উচ এর শাসক হয়ে বসলেন, বখতিয়ার খলজি বাংলাদেশের শাসক হন, আর লাহোর ও দিল্লির অধিকার থাকে কুতুবউদ্দিন আইবকের হাতে। এই 4জনের হাতে সব ভাগ হয়ে গেল। দিল্লিকে কেন্দ্র করে আইবক সুলতানি শাসন প্রতিষ্ঠা করলেন। সুলতান একটা উপাধি, তুর্কি শাসকরা অনেকেই ওই উপাধি ব্যবহার করতেন। আদতে আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ মানে হচ্ছে কর্তৃত্ব, ক্ষমতা, মানে যার হাতে কর্তৃত্ব থাকবে, সমস্ত ক্ষমতা থাকবে, সেই সুলতান। যে অঞ্চলের মধ্যে সুলতানের কর্তৃত্ব চলতো তাকে বলা হতো সুলতানাত বা সুলতানি। দিল্লিকে কেন্দ্র করে ভারতবর্ষে সুলতানদের ক্ষমতা ও কর্তৃত্ব বজায় ছিল, তাই তার নাম হয় দিল্লি সুলতানি বা দিল্লি সুলতানত। এবার দেখো টুকরো করা একটু। রাজা, সম্রাট, সুলতান এই সবগুলো হচ্ছে শাসকের উপাধি। শাসকের ধর্ম ও দেশ এবং শাসনের ক্ষমতার হেরফেরে উপাধিগুলির ব্যবহার বদলে যেত। যেমন রাজা হলেন রাজ্যের শাসক। রাজা কথাটা সংস্কৃত থেকে এসেছে, তাই ভারতবর্ষে অমুসলমান শাসকদের রাজা বলা হতো। যারা মুসলমান নয় এমন শাসক, তারা নিজেদের উপাধি হতেন রাজা। আবার যে রাজা অনেক রাজ্য জয় করে বিরাট অঞ্চলের শাসক হয়েছিলেন তিনি সম্রাট। যে অনেক রাজ্য তো দখলে সে হচ্ছে সম্রাট, আর সাম্রাজ্যের শাসক তিনি। সাম্রাজ্য একটি বিরাট অঞ্চল, তার সব দেখভাল সম্রাটের দায়িত্ব। একটি সাম্রাজ্যের ভেতরে রাজ্য থাকতেও পারে। রাজা সম্রাটের চেয়ে সম্মান ও ক্ষমতায় ছোট। রাজা হচ্ছে ছোট্ট একটা এলাকার রাজা, আর সম্রাট হচ্ছে অনেকগুলো এলাকার মিলে রাজা, এই সম্রাট। সুলতানরা ছিলেন তুর্কি, সেই জন্য রাজা বা সম্রাট উপাধি না নিয়ে সুলতান উপাধি নিলেন, তাই কুতুবউদ্দিন আইবককে সুলতান বলা হয়। তাহলে ওরা তো তুর্কি মুসলমান, তাহলে ওরা কি করলো? সুলতান ক্ষমতা নিল, সুলতান উপাধিটা নিল। এবার দেখো খলিফা ও সুলতানের সম্পর্কটা কি। হযরত মুহাম্মদের মৃত্যুর পর থেকে ইসলামীয় জগতের প্রধান শাসক ছিলেন খলিফা। হযরত মুহাম্মদ যখন মারা যান তখন খলিফার অনুমতি নিয়েই শাসন করতে হতো বিভিন্ন দেশে। ইসলামের আওতায় যত অঞ্চল ছিল তার মূল শাসক তিনি, খলিফা আর কি। খলিফা আবার ধর্মগুরু বটে, এ বিষয়ে আমরা আগে যে পড়েছি আর কি। ফলে দিল্লির সুলতানির উপরেও আদতে খলিফারই অধিকার ছিল। যেখানে মুসলিম শাসক হবে, সব শাসকের যেহেতু খলিফা হচ্ছে ধর্মগুরু, তার ধর্মগুরু যেহেতু, সেই জন্য খলিফাই হচ্ছে তার শাসক আর কি। খলিফার অধিকার, খলিফার কাছ থেকে পারমিশন নিতে হবে আর কি। ত্রয়োদশ শতকে মুসলমানদের কর্তৃত্ব ছিল বিশাল অঞ্চলে। একজন খলিফার পক্ষে সমস্ত অঞ্চলে শাসন করা সম্ভবই ছিল না, তাই খলিফার থেকে অনুমোদন নিয়ে নানান অঞ্চলে নানান ব্যক্তি শাসন করতেন। তেমনি ভারতবর্ষ বা হিন্দুস্তানে শাসক ছিলেন সুলতান। কিন্তু এমনিতে সুলতানরা খলিফাকে যে খুব মেনে চলতেন তা নয়। তবে মাঝে মধ্যেই কে সুলতান হবে এই নিয়ে গোলমাল পাকিয়ে উঠত। ধরা যায় কোন তুর্কি সেনাপতি অনেক অঞ্চল জয় করেছেন, সেই অঞ্চলটি তিনি নিজেই শাসন করতে চান, তখন ওই সেনাপতি খলিফার কাছে উপর পাঠিয়ে সুলতান হওয়ার আর্জি জানাতেন। তার মানে খলিফার অনুমোদনের অত্যন্ত সম্মান ছিল, সেই অনুমোদনকে বাকিরা নাচক করতে পারত না। তেমনি একটি গোলমাল পাকিয়ে উঠলো দিল্লি সুলতানিতে। মানে যখন কখনো সম্রাট কে হবে, সুলতান কে হবে, এই নিয়ে গন্ডগোল হতো, তখন সুলতানি যখন খলিফা যাকে বলতো সেই হতো আর কি। তাজউদ্দিন ইয়ালদুস গজনির শাসক হিসেবে দিল্লির উপরে অধিকার কায়েম করতে চাইলেন। কুতুবউদ্দিন তাতে রাজি হলেন না। গজনির সঙ্গে দিল্লির সব সম্পর্ক বন্ধ হয়ে গেল। কিন্তু কুতুবউদ্দিনের জামাই ইলতুৎমিশ যখন সুলতান হলেন তখনই গোলমাল জটিল হয়ে উঠলো। একে তো ইলতুৎমিশ কুতুবউদ্দিনের জামাই ছিলেন, তার উপরে নাসিরউদ্দিন কুবাচা মুলতান থেকে এসে লাহোর ও পাঞ্জাবের খানিক অংশ দখল করে নিলেন। অন্যান্য অঞ্চলেও ক্ষমতাবান তুর্কিরা, যারা যে ক্ষমতাবান তুর্কি তাদের বলতো আমিররা দখল করে নিল, কর্তৃত্ব করতে লাগলেন। ফলে ইলতুৎমিশ পড়লেন বিপদে। কেউ তাকে দিল্লির সুলতান বলে মানতে চায় না এবং তার অধিকার নিয়েও প্রশ্ন তোলে। তখন ইলতুৎমিশ দিল্লির সুলতানকে নিজের অধিকার বজায় রাখতে খলিফার অনুমোদন প্রার্থনা করলেন। খলিফার কাছে নানান উপহার পাঠান। তার বদলে বাগদাদের খলিফা ইলতুৎমিশকে দুর্বাস ও খিলাত পাঠান এবং দিল্লির সুলতানকে ইলতুৎমিশের কর্তৃত্বকে অনুমোদন দেন। এই যে দুর্বাস ও খিলাত পাঠান, এর ফলে তার অনুমোদন, এগুলো যে অনুমোদন দিল। এবার দেখো টুকরো কথা একটু, খলিফার অনুমোদন। ইলতুৎমিশ খলিফার থেকে অনুমোদন পান 1229 খ্রিস্টাব্দে। সুলতানরা তাদের মুদ্রায় নিজেদের খলিফার প্রতিনিধি বলে খোদাই করাতেন।
প্রতি শুক্রবারে নামাজে খলিফার নাম বলতেন। মোহাম্মদ বিন তুগলক প্রথমে তার আমলের মুদ্রায় খলিফার নাম খোদাই করা বন্ধ করে দেন, তবে পরে ঘন ঘন বিদ্রোহের জের বার হয়ে তিনি আবার নিজের মুদ্রায় খলিফার নাম খোদাই করার আদেশ দেন। খলিফার থেকে অনুমোদন পত্র আনিয়ে নেন। ফিরোজ শাহ তুগলকও দুবার খলিফার অনুমোদন পান। এরপর থেকে অবশ্য ভারতে খলিফার থেকে অনুমোদন চাওয়ার কথা বন্ধ হয়ে যায়, আর মুঘল বাদশাহরা ভারতের বাইরের কাউকে মর্যাদা ও ক্ষমতা নিজেদের সমান বলে মনেই করতেন না। মুঘল যখন শাসন করলো তখন আর খলিফার অনুমোদন দরকার হতো না। এভাবেই যখনই শাসন অধিকারের ন্যায্যতা নিয়ে প্রশ্ন উঠত, তখনই দিল্লির সুলতানরা খলিফার আনুগত্য স্বীকার করে তার অনুমোদন চাইতেন। তবে কাজের দিক থেকে দিল্লির সুলতানরা প্রায় চূড়ান্ত ক্ষমতার অধিকারী ছিলেন। খলিফারে কেউই দূর হিন্দুস্তানের ব্যাপারে নাক গলাতেন না। এভাবেই দিল্লির সুলতানি নিজের মতো করে ভারতবর্ষে বা হিন্দুস্তানে প্রায় 320 বছর শাসন জারি রাখতে পেরেছিল। এবার একটু খুতবা জিনিসটাকে, যে খুতবা পাঠালেন তো, খুতবা জিনিসটাকে দেখো। খুতবা কথাটির আসল মানে হচ্ছে ভাষণ। কোন সুলতানের শাসনকালে মসজিদের ইমাম একটি ভাষণ পড়তেন। শুক্রবারের দুপুরের নামাজে মানে জোহরের নামাজ পর সবার সামনে ওই ভাষণ বা খুতবাটি পাঠ করা হতো। তাতে সমকালীন খলিফা ও সুলতানের নামের উল্লেখ থাকতো। এর মধ্যে দিয়ে সুলতান যে নিয়ম মেনে শাসক হয়েছেন সেটা বারবার জানান দেওয়া হতো আর কি। আর আমির মানে কি? আমির হচ্ছে উঁচু বংশে জন্ম বড় ব্যক্তি হচ্ছে আমির। তবে দিল্লির সুলতানের ইতিহাসে শাসন কাজে নিযুক্ত বিশিষ্ট ব্যক্তিদের আমির বলা হতো। আমির শব্দেরই বহুবচন হলো অমরাহ বা আমিরগণ। আর দুর্বাস, দুর্বাস হচ্ছে স্বাধীন শাসকের প্রতীকদণ্ড, তাকে বলছে দুর্বাস। দুর্বাস হচ্ছে স্বাধীন শাসকের প্রতীক বা দণ্ড। আর খিলাত হচ্ছে আনুষ্ঠানিক পোশাক। এই যে দুর্বাস ও খিলাত পাঠান ইলতুৎমিশকে, এই দুর্বাস হচ্ছে স্বাধীন শাসকের প্রতীকদণ্ড আর খিলাত হচ্ছে আনুষ্ঠানিক পোশাক পাঠান। এবার দেখো, দিল্লি সুলতানি খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের প্রথম ভাগ। কুতুবউদ্দিন আইবকের মানে 1206 থেকে 10 খ্রিস্টাব্দের সময় দিল্লিতে তুর্কি শাসন স্বাধীনভাবে বিকশিত হতে শুরু করে। প্রথম দিকের তুর্কি সুলতানদের মধ্যে ইলতুৎমিশ ও রাজিয়া ছিলেন ইলবারি তুর্কি। বলবনও নিজেকে ইলবারি বলে দাবি করেছিলেন। ইলতুৎমিশের মানে 1211 থেকে 36 খ্রিস্টাব্দের সময় দিল্লি সুলতানের সামনে প্রধান 3টি সমস্যা ছিল। প্রথমত, কিভাবে সাম্রাজ্যের মধ্যে বিদ্রোহী শক্তিকে দমন করা যাবে। দ্বিতীয়ত, কিভাবে মধ্য এশিয়ার দুর্ধর্ষ মঙ্গল শক্তিকে মোকাবেলা করা যাবে। এবং তৃতীয়ত, কিভাবে সুলতানিতে একটি রাজবংশ তৈরি করা যাবে, যাতে তার মৃত্যুর পরে তার উত্তরাধিকারী গোলমাল ছাড়াই সিংহাসনে বসতে পারে, মানে পরপর তার ছেলে এরকম আর কি। ইলতুৎমিশ ক্রমাগত যুদ্ধ করে বিদ্রোহীদের দমন করেন। তিনি কৌশল করে মঙ্গলদের সঙ্গে সরাসরি যুদ্ধ করার সম্ভাবনা এড়িয়ে যান। এছাড়া তিনি একটি রাজবংশ তৈরি করে যেতে পেরেছিলেন। দিল্লির জনসাধারণের মনে তিনি বংশগত শাসনের একটি ধারণা তৈরি করতে পেরেছিলেন। তার বংশের শাসকরা তার মৃত্যুর পরও 30 বছর শাসন করেছিল। ইলতুৎমিশের সার্থক উত্তরাধিকারী ছিলেন সুলতান রাজিয়া। তার শাসনকাল 1236 থেকে 40 খ্রিস্টাব্দ। দিল্লির সুলতান ইতিহাসে দুভাগ উল্লেখযোগ্য হয়ে আছে। প্রথমত, এই প্রথম এবং শেষবার একজন নারী দিল্লির মসনদে বসেছিলেন। দেখো, তার নাম সুলতান হলো সুলতান। এখানে একটা টুকরো কথা জানো, রাজিয়া একজন নারী হলো, তার উপাধি সুলতান, সুলতানা নয়। আরবি ভাষায় সুলতানা শব্দের অর্থ হলো সুলতানের স্ত্রী, কিন্তু রাজিয়া কোনো সুলতানের স্ত্রী ছিলেন না। রাজিয়া তার মুদ্রায় নিজেকে সুলতান বলে দাবি করেছিলেন, যে মুদ্রা ওরা চালু করতো আর কি। ওই যুগের একজন ঐতিহাসিক মিনহাজ-ই সিরাজ রাজিয়াকে সুলতান বলে উল্লেখ করেছেন। এবার দেখো, দ্বিতীয়ত, সুলতান ও তুর্কি অভিজাত অর্থাৎ চিহলগানির সদস্যদের মধ্যে সম্পর্ক জটিল আকার ধারণ করেছিল। ইলতুৎমিশের সন্তানদের মধ্যে রাজিয়া ছিলেন যোগ্যতম। একজন নারীর সিংহাসনে বসানি অভিজাতদের এক অংশ আপত্তি করেছিল। ইলতুৎমিশের এক ছেলে অল্প দিনের জন্য শাসক হলো। শেষ পর্যন্ত রাজিয়াই ইলতুৎমিশের প্রকৃত উত্তরাধিকারী হতে পেরেছিলেন। রাজিয়া সিংহাসনে বসেছিলেন সেনাবাহিনী, অভিজাতদের একাংশ ও দিল্লির সাধারণ লোকেদের সমর্থন নিয়ে। উলেমার আপত্তি থাকা সত্ত্বেও রাজিয়া অমুসলিমদের উপর থেকে জিজিয়া কর তুলে নিয়েছিলেন। অন্যদিকে তুর্কি অভিজাতরা মনে করেছিল যে রাজিয়া অতুর্কি অভিজাতদের বেশি গুরুত্ব দিচ্ছে। এর ফলে দিল্লির বাইরে যেসব তুর্কি অভিজাতরা ছিল তারা গোড়া থেকে রাজিয়ার বিরোধিতা শুরু করে। এছাড়া রাজপুত শক্তিও তার শাসনের বিরুদ্ধে ছিল। রাজিয়া কিছু বিদ্রোহ দমন করলেও মাত্র 3.5 বছরের বেশি তার শাসন টেকেনি। এবার দেখো, টুকরো কথায় তুর্কান-ই চিহলগানি বা বন্দেগানি চিহলগানি জিনিসটাকে। তুর্কানি চিহলগানি কথার আক্ষরিক মানে হলো 40 জন তুর্কি বা 40টি তুর্কি পরিবার। এরা খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে ক্ষমতাশালী হয়ে উঠেছিল। আর বন্দেগানি চিহলগানি কথার মানে হলো 40 জন বান্দা। বান্দা মানে সেবক বা অনুগামী। এই দুটি কথা দিয়ে ইলতুৎমিশের অনুগত যোদ্ধাদের বোঝানো হতো। নামে তুর্কি হলো, এদের সবাই জাতিগতভাবে তুর্কি ছিল না, সংখ্যার দিক থেকেও তারা 40 জনের অনেক বেশি ছিল। এরাই ছিল ত্রয়োদশ শতকে সুলতানি শাসন ব্যবস্থার প্রধান স্তম্ভ। এদের মধ্যে থেকে গিয়াসউদ্দিন বলবন পরে সুলতান হয়েছিলেন। দেখো, সুলতানির বিস্তার ও স্থায়িত্ব এবং গিয়াসউদ্দিন বলবন। 1240 খ্রিস্টাব্দে সুলতান রাজিয়ার মৃত্যু হয়।
এরপর কয়েক বছর দিল্লির তুর্কি অভিজাতদের সঙ্গে সুলতান ইলতুৎমিশের বংশধরদের ক্ষমতা দখলের লড়াই চলেছিল। ইলতুৎমিশের ছেলে নাসির উদ্দিন মাহমুদ শাহের রাজত্বকালে, সেটা 1246 থেকে 66 খ্রিস্টাব্দে, একজন তুর্কি আমির ক্ষমতাশায়ী হয়ে উঠেছিলেন। তার নাম গিয়াসউদ্দিন বলমন। 1266 খ্রিস্টাব্দে তিনি নিজেই সুলতান হন এবং ইলতুৎমিশের বংশের শাসনের অবসান ঘটে। শুরু হয় এক নতুন অধ্যায়। এরপর থেকে বলবন ও তার উত্তরাধিকারীরা প্রায় 3.5 দশক শাসন করেছিলেন। বলবন কে ছিলেন? বলবন এক শক্তিশালী কেন্দ্রীভূত শাসন প্রতিষ্ঠা করেন। এই সময় দিল্লির সুলতানের প্রধান সমস্যা ছিল ভিতরের বিদ্রোহ। বলবন কঠোর হাতে সেগুলোকে দমন করেছিলেন। রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধি করার জন্য তিনি দরবারের সিজদা ও পাইবস প্রথা চালু করেছিলেন। এই অভিজাতদের থেকে সুলতানদের যে ক্ষমতা বেশি তা বোঝানোর জন্য প্রথাগতি চালু করা হয়েছিল, যে যারা অভিজাত তার থেকে সুলতানের যে ক্ষমতা বেশি। সিজদার পাইবাস কি ছিল? এইটা ছিল দুটি পার্শ্বিক প্রথা। বলবন নিজেকে পারস্যের কিংবদন্তি নায়কের বংশধর ভাবতেন। রাজদরবারে তিনি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান পালন করতেন। সিজদার কথার অর্থ হলো সুলতানকে সাষ্টাঙ্গ প্রণাম করা, আর সুলতানের পদ যুগল চুম্বন করাকে বলা হয় পাইবস। এগুলো ছিল সুলতানের সার্বভৌম ক্ষমতার প্রতীক, মানে সবাই সুলতানের নিচে আর কি। এবার দেখো, দিল্লি সুলতানের এইসব ঘটনা যখন ঘটছে সেই সময়টা ছিল ত্রয়োদশ শতক। এই শতকে গঙ্গা ও যমুনার মধ্যবর্তী দোয়াবন জলে সুলতানি শাসনের ভিত পাকা হয়। সুলতানরা বন কেটে ফেলে শিকারী ও পশুপালকদের তাড়িয়ে দিয়ে ওই এলাকাতে কৃষিভিত্তিক অর্থনীতিকে মজবুত করেছিলেন। তারা কৃষকদের মধ্যে জমি বিলি করেন, তৈরি হয় নতুন নতুন শহর ও দুর্গ। এবার দেখো সুলতানি উত্তরাধিকার। সুলতানির প্রধান শাসক হলেন সুলতান, কিন্তু একজন সুলতান মারা গেলে তারপর কে সিংহাসনে বসবে তা নিয়ে অনেক সময় সমস্যা দেখা দিত। ইলতুৎমিশের মৃত্যু 1236 খ্রিস্টাব্দের পর আলাউদ্দিন খলজি সিংহাসনে বসার সময় 1296 খ্রিস্টাব্দের মধ্যে কেটে গিয়েছিল 60 বছর। এই 60 বছরে 10 জন সুলতান দিল্লি শাসন করেছিলেন, মানে কেউ বেশি দিন টেকে নেয় আর কি। উত্তরাধিকারে কোনো সাধারণ নিয়ম নীতি এই সময় ছিল না। এর ফলে ঘন ঘন শাসক বদল হয়েছে, শাসনের ভিত নড়বড়ে হয়ে থেকেছে। বর্তমানে সুলতানের সন্তান বা বংশধর পরবর্তী সুলতান হবেন কিনা তার কোনো ঠিক ছিল না। অভিজাতরা বিদ্রোহ করে আগের সুলতানের বংশধরকে সরিয়ে দিয়ে নিজেই শাসকে বসেছে। ত্রয়োদশ শতকে দিল্লির সুলতানিতে এমন ঘটনা একাধিকবার ঘটেছে। অভিজাত যার ক্ষমতা বেশি সেই দখল করে নিচ্ছে আর কি। তার মধ্যে একটা ছিল খলজি বিপ্লব। 1290 খ্রিস্টাব্দে জালালউদ্দিন ফিরোজ খলজি বলবনের বংশধরদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে সুলতান হন। এই ঘটনাকে খলজি বিপ্লব বলা হয়। এর ফলে দিল্লিতে ইলবারি তুর্কি অভিজাতদের ক্ষমতা চলে যায়, তার বদলে খলজি তুর্কি ও হিন্দুস্থানীদের ক্ষমতা বেড়ে গিয়েছিল। এবার দেখো দাক্ষিণাত্যে সুলতানি বিস্তার। আলাউদ্দিন খলজি। প্রথম দিকে তুর্কি সুলতানদের শাসনকালে উত্তর ভারতের গাঙ্গ অববাহিকায় সুলতানি শাসনের ভিত পাকা হয়েছিল। এরপর সুলতানরা দাক্ষিণাত্যে ক্ষমতা বিস্তারে মন দেয়। আলাউদ্দিন খলজি দিল্লির প্রথম সুলতান, যিনি দক্ষিণ ভারতে সুলতানি সাম্রাজ্যের বিস্তার ঘটান। এই অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন তার সেনাপতি মালিক কাফুর। এবার দেখো দিল্লি সুলতানি খ্রিস্টীয় চতুর্থ ও পঞ্চদশ শতকে। খ্রিস্টীয় চতুর্দশ শতকে প্রথম 20 বছর খলজি সুলতানরা দিল্লিতে শাসন করেছিলেন। এরপর তুগলক বংশের সুলতান গিয়াসউদ্দিন তুগলকের বড় ছেলে মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে 1324 থেকে 51 খ্রিস্টাব্দে উল্লেখযোগ্য। এই সময় উত্তর আফ্রিকার মরক্কো দেশের তানজিয়ার শহরের অধিবাসী ইবন বতুতা এদেশে এসেছিলেন। তার লেখা ভ্রমণ বিবরণের নাম অল রিহলা। তোমাদের ইবন বতুতার ভ্রমণ বৃত্তান্তের নাম কি যদি প্রশ্ন আসে? অল রিহলা। মোহাম্মদ বিন তুগলকের যুগ সম্পর্কে এই গ্রন্থে একটা নির্ভরযোগ্য সূত্র। আর কার সময় আসে? মোহাম্মদ বিন তুগলকের আমলে। এবার দেখো ইবন বতুতার বিবরণ। ইবন বতুতার লেখা থেকে মোহাম্মদ বিন তুগলকের সময় যোগাযোগ ব্যবস্থার বিবরণ। ভারতের ডাকে চিঠিপত্র পাঠাবার দুরকম ব্যবস্থা আছে। ঘোড়ার ডাকের ব্যবস্থাকে উলাক বলা হয়। এই ব্যবস্থায় প্রতি 4 মাইল অন্তর ডাকের ঘোড়া রাখা হয়। পায়ে হাঁটা যে ডাকের ব্যবস্থা আছে তাকে বলা হয় দাওয়া। এই ব্যবস্থায় প্রত্যেক মাইলের 1/3 ঘন বসতির একটি গ্রাম থাকে। গ্রামের বাইরে 3টি তাঁবু থাকে। এই তাঁবুতে ডাকের লোকেরা কোমর বেঁধে রওনা হবার জন্য প্রস্তুত থাকে। এদের প্রত্যেকের হাতে থাকে 2 হাত লম্বা একটি লাঠি। প্রত্যেক লাঠির মাথায় কয়েকটি তামার ঘণ্টা বাঁধা থাকে। যখন শহর থেকে সংবাদবাহক রওনা হয় তখন তার এক হাতে থাকে চিঠি আর অন্য হাতে থাকে ঘণ্টা বাঁধা লাঠিটি। এই চিঠি ও লাঠি নিয়ে সে যত দ্রুত সম্ভব দৌড়তে থাকে। দেশে নতুন লোকের আগমন সংবাদ গোয়েন্দা বিভাগের লোকেরা চিঠি লিখে সুলতানকে জানিয়ে দেয়। সে চিঠিতে নবাগতের নাম, তার দেহের ও পোশাক আদির বর্ণনা, সঙ্গীদের সংখ্যা, চাকর বাকর, ঘোড়া ইত্যাদির বিবরণ থাকে। পথে চলার সময় অথবা বিশ্রামের সময় তাদের ব্যবহার কি রকম তাও জানানো হয় চিঠিতে। মানে এটা একটা সিস্টেম ছিল। এখন তো আর সেই ডাক ব্যবস্থা নেই, এখন বদলে গেছে আর কি। এবার দেখুন তুগলকি কাণ্ড কারখানা। আজকের দিনেও কোনো ব্যক্তির খামখেয়ালি আচরণকে বলা হয় তুগলকি কাণ্ড কারখানা। কারণ মোহাম্মদ বিন তুগলকি কেউ বলেছেন পাগলা রাজা, তার কাজকর্মকে বলা হয়েছে তুগলকি কাণ্ড। এবার তুমি দেখো কি কি কাণ্ড করেছিলেন।
একটা হচ্ছে বাড়তি কর সংগ্রহ করার জন্য দোয়াব অঞ্চলে রাজস্ব বাড়িয়েছিলেন সুলতান। অনাবৃষ্টির ফলে সেখানে শস্যের ক্ষতি হয়েছিল, প্রজারা বাড়তি কর দিতে পারেনি, তারা বিদ্রোহ করে সুলতানকে বাড়তি কর মকুব করতে হয়। নষ্ট হওয়া ফসলের জন্য ক্ষতিপূরণ দেন। কৃষকদের সাহায্য করার জন্য সুলতান তকাভি ঋণ প্রদান করেন, ঋণ চালু করেন, ঋণ একটা প্রকল্প, তকাভি ঋণ দান প্রকল্প চালু করেছিলেন। এই দোয়াব অঞ্চলটা ছিল কি ভালো, এখানে ফসল হতো। তাহলে উনি সুলতান ভাবলেন যে দোয়াব অঞ্চলে যদি কর বাড়ানো হয় তাহলে সেখান থেকে ভালো রাজস্ব আদায় হবে। কিন্তু তখনই কি হলো, অনাবৃষ্টি হলো, শস্য হলো না, শস্যের ক্ষতি হলো। তাহলে কি তার জিনিসটা উল্টে গেল আর কি, তার চিন্তা ভাবনাটা ঠিক হলো না আর কি। দিল্লির অধিবাসীদের বিরোধিতা ও মঙ্গল আক্রমণের ভয় থেকে রক্ষা পেতে ও দাক্ষিণাত্যকে শাসন করতে দেবগিরিতে দ্বিতীয় রাজধানী তৈরি করেন মোহাম্মদ বিন তুগলক। ওই শহরের নতুন নাম দেওয়া হয় দৌলতাবাদ। সুলতানের হুকুমে দিল্লি থেকে দৌলতাবাদে যেতে গিয়ে পথে অনেক মানুষ মারা যান, প্রাণ হারান আর কি। কয়েক বছর পর সুলতান আবার রাজধানী ফিরিয়ে যান দিল্লিতে। তিনি ভাবলেন দিল্লি থেকে সরে গেলে দৌলতাবাদে গেলে ভালো হবে, কিন্তু সেক্ষেত্রেও তিনি ব্যর্থ হন, আবার তাকে দিল্লিতে ফিরে আসতে হয়। আবার দেখো, মূল্যবান ধাতু সোনা এবং রূপোর ঘাটতি মেটাতে তামার মুদ্রা চালু করেন সুলতান। ওই মুদ্রা যাতে জাল না করা যায় তার জন্য আগে থেকে তিনি কোনো ব্যবস্থা নেননি। অনেকে তামার মুদ্রা জাল করে, বাজার থেকে জাল মুদ্রা তুলে নিয়ে রাজকোষ থেকে অনেক সোনা ও রূপোর মুদ্রা ব্যয় করতে বাধ্য হয় সুলতান। সুলতান ভাবলেন যে সোনা রূপোর খরচ বেশি, তাহলে এ থেকে তামার মুদ্রা চালু করা ভালো, কিন্তু তামার মুদ্রা জাল হয়ে যায়, হ্যাঁ, লোকে জাল মুদ্রা বাজারে ছড়িয়ে দেয়। তাহলে কি সেই তামার মুদ্রা সরানোর জন্য সোনা রূপার মুদ্রা দিয়ে সেই তামার মুদ্রাটাকে সরাতে হয়। মোহাম্মদ বিন তুগলক কয়েকজন অনভিজাত সাধারণ ব্যক্তিকে প্রশাসনে উঁচু পদে বসিয়েছিলেন। এদের মধ্যে একজন মত তৈরি করতেন, একজন ছিলেন নাপিত, একজন ছিলেন পাচক ও দুজন ছিলেন মালি। তুর্কি অভিজাতদের ক্ষমতা নিয়ন্ত্রণে রাখতে সুলতান এভাবে সাধারণ হিন্দুস্তানের উপর নির্ভরতা দেখিয়েছিলেন। তিনি কিন্তু সাধারণ যে মানুষ তাদের উপরে মানে হিন্দুস্তানিদের উপরে নির্ভরতা দেখিয়েছিলেন আর কি। এবার দেখো, ফিরোজ শাহের সামরিক অভিযান। ফিরোজ শাহের সামরিক অভিযান একটি বড় উদ্দেশ্য ছিল দাস জোগাড় করা। ফিরোজ শাহের অনেক দাস ছিল আর কি, তাদের জন্য একটা আলাদা দপ্তর খোলা ছিল। রক্ষী বাহিনীতে, কারখানায়, বিভিন্ন দপ্তরে রাখার নিযুক্ত হতে এবং বেতন পেতে। এভাবে সুলতান একটি অনুগত বাহিনী বানাতে চেয়েছিলেন। এবার দেখো, মোহাম্মদ বিন তুগলকের উত্তরসূরি ফিরোজ শাহ তুগলকের সেটা 1351 থেকে 88 খ্রিস্টাব্দ শাসনকালে একদিকে যেমন যুদ্ধ বিগ্রহ করেছে, তেমনি বেশ কিছু জনকল্যাণের সংস্কারও করা হয়েছে। ক্রমাগত যুদ্ধ করেও তিনি সুলতানি শাসনের বাইরে চলে যাওয়া এলাকাগুলোকে ওপর দিল্লির কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেননি। এর থেকে মনে হয় তিনি সামরিক নেতা হিসেবে তত দক্ষ ছিলেন না। সৈয়দ ও লোদি সুলতানদের শাসনকালে 1414 থেকে 1526 খ্রিস্টাব্দ দিল্লি সুলতানের আকার অনেক ছোট হয়ে এসেছিল। জৌনপুর, গুজরাট, মালওয়া ও বাংলায় স্বাধীন সুলতানি রাজ্য গড়ে উঠেছিল। রাজপুতানার মেওয়ার ও আলোয়ার ও দোয়াবের হিন্দু শাসকরা সুলতানের শাসনকে ব্যতিব্যস্ত করে তুলেছিল। এছাড়া ছিল স্বাধীন রাজ্য কাশ্মীর। তবে সুলতান বহলুল লোদির শাসনকালে 1451 থেকে 89 খ্রিস্টাব্দ জৌনপুর রাজ্য দিল্লি সুলতানের অন্তর্ভুক্ত হয়। আফগান সুলতানদের শাসনের উল্লেখযোগ্য দিক হল এই সময় রাজতন্ত্র নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা চলছিল। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খান 1414 থেকে 21 খ্রিস্টাব্দে নিজে কখনো সুলতান উপাধি নেননি। তিনি একদিকে তুর্ক মঙ্গল শাসকদের প্রতি আনুগত্য দেখিয়েছিলেন, অন্যদিকে তিনি পূর্ববর্তী তুগলক শাসকদের নাম খোদাই করা মুদ্রা তার রাজ্যে চালু রেখেছিলেন। মধ্যযুগের ভারতে এরকম ঘটনা আগে বা পরে কখনো ঘটেনি, যে যখন শাসক বদলায় সেই পুরনো শাসকের মুদ্রা রাখা, এটা কিন্তু আগে ঘটতো না। লোদি সুলতানদের শাসনকালে 1451 থেকে 1526 খ্রিস্টাব্দ সুলতানের ক্ষমতা খানিকটা বেড়েছিল। সুলতান বহলুল লোদি আফগানদের সাবেকি রীতি মেনে অন্যান্য আফগান সর্দারদের সঙ্গে আসন ভাগ করে নিয়েছিলেন, কিন্তু লোদি আফগানদের ক্ষমতা প্রতিষ্ঠা করা ছিল তার উদ্দেশ্য। পাশের জৌনপুর রাজ্য দখল করা ছিল তারই নমুনা। পরবর্তী শাসক সিকান্দার লোদি 1489 থেকে 1527 খ্রিস্টাব্দ অন্যান্য আফগান সর্দারদের সঙ্গে বহলুল লোদির মতো ক্ষমতা ভাগাভাগি নীতিতে বিশ্বাসী ছিলেন না। আফগান সর্দারদের জানানো হয় যে তারা একান্তভাবে সুলতানের নিয়ন্ত্রণের অধীন, সুলতানের ইচ্ছা অনিচ্ছার উপরেই তাদের ভালো মন্দ নির্ভর করত। এইভাবে তিনি আফগান সর্দার ও সাধারণ জনগণ উভয়ের উপরে নিজের সার্বভৌমিকতা প্রতিষ্ঠা করেন, যে সুলতানি সবার উপরে আর কি। এবার দেখে এক নজরে দিল্লি সুলতানি শাসক। প্রথমে শাসন হচ্ছে মামেলুক বা দাস শাসন, সময়কাল 1206 থেকে 1290। প্রধান শাসকবৃন্দ কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, রাজিয়া, গিয়াসউদ্দিন বলবন। এরপরে খলজি শাসন 1290 থেকে 1320 খ্রিস্টাব্দ। প্রধান শাসক হচ্ছে জালালউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি। এরপরে তুগলক 1320 থেকে 1412 খ্রিস্টাব্দ। তার মধ্যে প্রধান শাসক মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক। সৈয়দ বংশ, এরপরে সৈয়দ 1414 থেকে 1451 খ্রিস্টাব্দ, খিজির খান। তারপরে লোদি 1451 থেকে 1526 খ্রিস্টাব্দ, বহলুল লোদি আর সিকান্দার লোদি।
এবার দেখো, এই সৈয়দ ও লোদি শাসকরা ছিলেন আফগান, এদের আগের শাসকরা ছিলেন তুর্কি, তাই দিল্লি সুলতানদের শাসনকে একসঙ্গে তুর্কো আফগান শাসন বলা হয়। যে তুর্কো আফগান কেন বলা হয়? সৈয়দ ও লোদি শাসকরা ছিলেন আফগান আর তার আগের শাসকরা ছিল তুর্কি, সেই জন্য একসঙ্গে এই সেই দিল্লির সুলতানদের কি বলতো তুর্কো আফগান বলা হতো। এবার দেখো পানিপথের প্রথম যুদ্ধ। 1526 খ্রিস্টাব্দে পানিপথে বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির যুদ্ধ হয়। এই যুদ্ধে বাবর তুর্কিদের থেকে শেখা এক ধরনের কৌশল ব্যবহার করেছিলেন, একে বলা হয় রুমি কৌশল। মুঘলদের ঘোড়সওয়ার তীরন্দাজ বাহিনী ছিল খুবই গুরুত্বপূর্ণ, তাছাড়া তাদের গোলন্দাজ বাহিনীও ছিল। বাবরের সৈন্য সংখ্যা কিন্তু লোদিদের তুলনায় কম ছিল, কিন্তু বাবর ছিলেন যুদ্ধে পটু। যুদ্ধক্ষেত্রে ইব্রাহিম লোদির মৃত্যু হয় এবং দিল্লি ও আগ্রায় মুঘলদের শাসন প্রতিষ্ঠিত হয়। এরপরে আস্তে আস্তে মুঘলরাই শাসন শুরু করে আর কি। এবার দেখো সুলতানের নিয়ন্ত্রণ ব্যবস্থা, সামরিক নিয়ন্ত্রণ। ভারতের উত্তর থেকে পশ্চিম সীমান্ত দিয়ে বারবার অভিযানকারীরা ভারতে এসেছে। খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে দ্বিতীয় তৃতীয় দশকে 1218 থেকে 27 খ্রিস্টাব্দ মঙ্গল নেতা চেঙ্গিস খান মধ্য ও পশ্চিম এশিয়ায় ঝড়ের গতিতে যে অভিযান চালায় তার সামনে ওই অঞ্চলের রাষ্ট্রগুলো দুর্বল হয়ে পড়েছিল। ভারত ও মঙ্গল আক্রমণের আশঙ্কা তৈরি হলো। দিল্লির সুলতান তখন ইলতুৎমিশ। এই আশঙ্কা পরে চতুর্দশ শতক জারি ছিল আর কি। মঙ্গল আক্রমণের সামনে দিল্লির সুলতানদের সকলের নীতি একরকম ছিল না। এবার দেখা যায় কিভাবে সুলতানরা শক্তি মোকাবিলা করেছিলেন। 1221 খ্রিস্টাব্দ থেকে উত্তর পশ্চিমে বারবার মঙ্গল আক্রমণ ঘটে। ওই আক্রমণের সামনে সিন্ধু নদ ভারতের পশ্চিম সীমান্ত বলে চিহ্নিত হয়। ইলতুৎমিশ সরাসরি মঙ্গলদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে না পড়ে দিল্লি সুলতানিকে বাঁচিয়ে দেন। চেঙ্গিস মারা যাওয়ার পর মঙ্গল রাজ্য একাধিক অংশে ভাগ হয়ে পড়েছিল। তারা ওই সময় পশ্চিম এশিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এই সুযোগকে কাজে লেগে দিল্লির সুলতানরা নিজেদের শক্তি বৃদ্ধি করে নিয়েছিলেন। তারা একটা কেন্দ্রীভূত রাষ্ট্র কাঠামো, স্থায়ী সৈন্যবাহিনী গড়ে তোলার সময় পেয়ে যান। এর ফলে পরবর্তী মঙ্গল আক্রমণ ঠেকাতে তাদের সুবিধা হয়েছিল। গিয়াসুদ্দিন বলবন মন্ত্রী থাকার সময় আর কি 1246 থেকে 66 খ্রিস্টাব্দ পাঞ্জাবের লাহোর ও মুলতান শহর দুটো পশ্চিম দিক থেকে মঙ্গল অভিযানের সামনে উন্মুক্ত হয়ে পড়েছিল, মানে মঙ্গলরা শাসন ঢুকে পড়তে পারত। দিল্লি সুলতানের পশ্চিম সীমানা পূর্ব দিকে আরো সরে আসে। ঝিলাম, যেটা বিতস্তা আর কি, নদীর বদলে আরো পূর্ব দিকে বিপাশা নদীর নতুন সীমানা হয়েছিল। বলবন সুলতান হয়ে 1266 থেকে 87 খ্রিস্টাব্দে তাবর হিন্দ, মানে যেটা ভাতিন্দা, সুনাম ও সামানা দুর্গ সুরক্ষিত করেন। বিপাশা নদী বরাবর সৈন্য ঘাঁটি বসান। তিনি নিজে দিল্লিতে ঘাঁটি গড়ে বসে থাকেন। একই সঙ্গে তিনি মঙ্গলদের কাছে দূত পাঠিয়েছিলেন কূটনৈতিক চাল হিসেবে। 1285 খ্রিস্টাব্দে মঙ্গলদের সঙ্গে লড়াইয়ে বলবনের বড় ছেলে যুবরাজ মোহাম্মদ প্রাণ হারান। আলাউদ্দিন খলজির সময় 1296 থেকে 1316 খ্রিস্টাব্দে দিল্লি দুবার আক্রান্ত হয়। 1299 থেকে 1300 খ্রিস্টাব্দে এবং 1302 থেকে 3 খ্রিস্টাব্দে। সুলতান বিরাট বাহিনী গড়ে তোলেন। সৈনিকদের থাকবার জন্য সিরি নামে নতুন শহর তৈরি হয়। সেনাবাহিনীকে রসদ যোগানোর জন্য দোয়াব অঞ্চলের কৃষকদের উপর বেশি হারে কর চাপানো হয়। দুর্গ নির্মাণ, সৈন্য সংগ্রহ, মূল্য নিয়ন্ত্রণ করে সফলভাবে মঙ্গল আক্রমণের মোকাবিলা করেন আলাউদ্দিন। এবার দেখো দাগ ও হুলিয়া একটু উপরে কথায়। সুলতানি সেনাবাহিনীতে মূলত পদাতিক ও ঘোড়সওয়ার নিয়ে তৈরি হতো। যুদ্ধের সময় হাতিও ব্যবহার করা হতো। সেনা বিভাগে তদারকি করত আরিজি মামালিক দপ্তর। আলাউদ্দিন খলজি ওই দপ্তরটিকে বেশ কিছু সংস্কার করেছিলেন। সেনাবাহিনীতে জালিয়াতি বন্ধ করতে আলাউদ্দিন দাগ ও হুলিয়া ব্যবস্থাটি চালু করেছিলেন। সেনাবাহিনীর সমস্ত ঘোড়া ফুটিয়ে পরীক্ষা করা হতো। তারপরে ঘোড়াগুলিকে চিহ্নিত করতে দাগ দেওয়া হতো। তার ফলে ঘোড়া পর্যবেক্ষণের সময় কোনো ঘোড়াকে দুবার পেশ করা যেত না। তাছাড়া সতেজ ঘোড়ার বদলে দুর্বল কিংবা খারাপ ঘোড়া হাজির করা বন্ধ হয় আর কি। হুলিয়া কিংবা চেহারা ব্যবস্থা চালু করার ফলে কোনো অদক্ষ ব্যক্তি নাম বাড়িয়ে সেনাবাহিনীতে যোগ দিতে কিংবা অন্যের নামে বেতন নিতে পারত না। দাগ ও হুলিয়া ব্যবস্থা ফিরোজ শাহ তুগলকের শাসনকালেও চালু ছিল। পরবর্তীকালে শেরশাহ তার সেনাবাহিনীতে এই ব্যবস্থা দুটি চালু করেছিলেন। তো দেখো মোহাম্মদ বিন তুগলকের আমলে 1326 থেকে 27 বা 1328 খ্রিস্টাব্দ নাগাদ উত্তর পশ্চিম সীমান্তে মঙ্গল অভিযান হয়। সুলতান মঙ্গলদের তাড়া করে উত্তর পশ্চিম সীমান্তে কালাউনুর ও পেশোয়ারের সীমান্ত ঘাঁটি মজবুত করেন। তিনি মধ্য এশীয় অভিযানের পরিকল্পনা করেন, সেজন্য বিরাট সেনাবাহিনী গড়ে তোলেন। সুলতান পুরনো দিল্লি শহরকে সেনা শিবির বানিয়ে তোলেন। শহরের অধিবাসীদের তিনি দাক্ষিণাত্যে দৌলতাবাদে পাঠিয়ে দেন। সৈনিকদের বেতন দেওয়ার জন্য দোয়াব অঞ্চলে অতিরিক্ত কর চাপান। শেষ পর্যন্ত তারা মধ্য এশীয় অভিযানের পরিকল্পনা ব্যর্থ হয়। বিরাট সেনাবাহিনী ভেঙে দিতে বাধ্য হন মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক যেটাই নিয়েছিল হাতে সেটাই কিন্তু তিনি ব্যর্থ হন। এই জন্য তিনি পাগলা শাসক আর কি। এবার দেখো সুলতানি আদব কায়দা। গিয়াসুদ্দিন বলবন 40 চক্র বা বান্দেগানি চিহালগানির সদস্য ছিলেন। পরে নিজে যখন সুলতান হলেন তখন যাতে কেউ তার অধিকার নিয়ে প্রশ্ন করতে না পারে সেজন্য তার দরবারে কত নিয়ম চালু করেন। শোনা যায় বলবান খুব জমকালো পোশাক পরে দরবারে আসতেন। কোনো হাসি তামাশা বা হালকা কথা বরদাস্ত করতেন না। গম্ভীরভাবে দরবারের শাসন কাজ চালাতেন। সুলতানকে দরবারে চালাতে দেখে অতিথিদের ভয় করত। আলাউদ্দিন ও মোহাম্মদ বিন তুগলক একই নীতি নেন।
জাঁকজমক করে সাজানো সবার মধ্যে সবচেয়ে দামি পোশাক পরা গম্ভীর সুলতানকে দেখে যে কেউ আলাদা করে চিনে নিতে পারতো আর কি। এবার দেখো সুলতানের নিয়ন্ত্রণ ব্যবস্থা বা প্রশাসনিক নিয়ন্ত্রণ। সুলতানি শাসকদের প্রধান ব্যক্তি সুলতান নিজে। যুদ্ধ, আইন, বিচার, দেশ সামলানোর সব ক্ষমতা সুলতানের হাতে থাকতো। তবে একজন ব্যক্তি একা একা সব দিকে সামলাতে পারতেন না, তাই সুলতান মন্ত্রী ও কর্মচারীদের নিয়োগ করতেন। তবে সবাইকেই সুলতানের কাছে অনুগত থাকতে হতো। সুলতানের আদেশ ছিল শেষ কথা। এইভাবে সুলতানকে কেন্দ্র করে দিল্লিতে রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে। একে কেন্দ্রীভূত রাষ্ট্র ব্যবস্থা বলে। মানে সুলতান একাই মূল শাসক এবং তাকে শাসন করার জন্য, সাহায্য করার জন্য মন্ত্রী কর্মচারী থাকবে, কিন্তু সুলতানই শেষ কথা বলবেন। কখনো কখনো কে আসল সুলতান হওয়ার যোগ্য তা নিয়ে গোলমাল হতো। তাই যিনি যখন সুলতান হতেন আর কি, কেউ আর কি তার চেষ্টা থাকতো কেউ যদি তাকে তার নিয়ে প্রশ্ন না করতে পারে। এই জন্য সুলতানরা নিজেদের সবার থেকে আলাদা করে রাখতেন আর বিচার করতেন কঠোর হাতে। গরিব বা বড়লোক, অভিজাত বা সাধারণ মানুষ ভেদাভেদ ছিল না বিচারের সময়। যে সুলতান যত ভালোভাবে সব দিক সামলাতে পারতেন তার শাসন ততদিন বেশি টিকত। তবে বলবনের সময় থেকে সুলতানরা ক্ষমতা ও মর্যাদা বাড়তে থাকে। সুলতানের উপরে কেউ কোনো কথা বলতে পারতো না, তার বিরোধিতা করলে শাস্তি পেতে হতো। ফলে অভিজাতরা যারা আমির ছিল আর সুলতানের ক্ষমতা ও মর্যাদা নিয়ে প্রশ্ন করতো না। আলাউদ্দিনের সময় অভিজাতদের কড়া হাতে দমন করা হয়, কিন্তু সুলতানের শাসন আলগা হয়ে পড়লে অভিজাতদের হাতে ক্ষমতা বেড়ে যেত। অভিজাতরা ছাড়াও উলেমার সঙ্গে সম্পর্ক রেখে চলতে হতো সুলতানকে। যেমন রাজাকে পরামর্শ দিতেন পুরোহিত, তেমনি সুলতানকে পরামর্শ দিতেন উলেমা, মানে ধর্মগুরু আর কি তিনি। বেশিরভাগ সময় উলেমার কথা শুনে চলতেন না সুলতানরা। হিন্দু মুসলমান সব জনগণই সুলতানের প্রজা, ফলে বাস্তবে শাসন চালাবার জন্য যা দরকার সুলতানরা তাই করতেন। এই নিয়ে উলেমার সঙ্গে সুলতানদের গোলমাল হতো। সুলতানরা উলেমাকে শাস্তিও দিতেন মাঝে মধ্যে, তবে নিজেদের ক্ষমতা অটুট রাখতে ওমরাহ ও উলেমার সমর্থনের দরকার হতো সুলতানের। তাই নানা উপহার ও সম্মান দিয়ে তাদের পাশে রাখতেন সুলতানরা। এই উলেমা কি? উলেমা একটু শুনে রাখো। আরবি ভাষায় ইলম মানে হচ্ছে জ্ঞান, আলিম মানে হলো জ্ঞানী। বিশেষভাবে যারা ইসলামী শাস্ত্রে পণ্ডিত তাদের বলা হয় আলিম। একের বেশি আলিমকে বলা হয় উলেমা, মানে অনেক জন আর কি। উলেমা শব্দটি বহুবচন, তাই উলেমারা বা উলেমাদের কথাগুলো ঠিক নয় আর কি। উলেমাদের কথাগুলো ঠিক নয়, উলেমা হচ্ছে অনেক লোক আর কি। তো সামরিক ব্যক্তিদের হাতে ভূমি রাজস্ব ও প্রশাসনিক দায়িত্ব, যেটা ছিল ইকতা ব্যবস্থা। সুলতানি শাসন ব্যবস্থা প্রথম দিকে পুরোপুরি সামরিক শক্তির উপর নির্ভরশীল ছিল। পরবর্তী সুলতানরাও সামরিক শক্তিকে শাসন ব্যবস্থার প্রধান স্তম্ভ বলে মনে করতেন। তবে তারা ধীরে ধীরে একটি সুসংগত কেন্দ্রীয় প্রশাসন গড়ে তোলেন। নির্দিষ্ট অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা সুলতানের নির্দেশে রাজস্ব আদায় করার অধিকার পেতেন। দিল্লি সুলতানরা সাম্রাজ্যের আয়তন ক্রমশ বাড়িয়েছিলেন। নতুন অধিকার করা অঞ্চল থেকে রাজস্ব আদায় করা প্রয়োজন ছিল, সেখানে শান্তি বজায় রাখার দরকারও ছিল। সুলতানরা যেসব রাজ্য জয় করলেন সেই রাজ্যগুলো একটি প্রদেশের মতো ধরে নেওয়া হলো। এই প্রদেশগুলিকে বলা হতো ইকতা। ইকতা দায়িত্বে থাকতেন একজন সামরিক নেতা, তাকে বলা হতো ইকতাদার বা মুক্তি বা ওয়ালি। এই যে ইকতাদার, মুক্তি, ওয়ালি এরা হচ্ছে কি? এরা হচ্ছে সামরিক প্রধান আর কি, সামরিক নেতা। হ্যাঁ, যেসব নতুন অঞ্চল জয় করা হতো সেখানে তারা শাসন করতেন আর কি। ইকতাগুলিকে ছোট ও বড় দুই ভাগে ভাগ করা হতো। ছোট ইকতার শাসক শুধু সামরিক দায়িত্ব পালন করতেন, আর বড় ইকতার শাসকদের সামরিক দায়িত্ব পালনের সাথে সাথে প্রশাসনিক দায়িত্ব পালন করতে হতো। সৈন্যবাহিনী দেখাশোনা করা, বাড়তি রাজস্ব সুলতানকে দেওয়া, শান্তি শৃঙ্খলা বজায় রাখা ইত্যাদি বড় দায়িত্ব বড় ইকতার শাসকদের নিতে হতো। ইকতাদাররা সম্পূর্ণভাবে সুলতানের নিয়ন্ত্রণে ছিলেন। এবার দেখো ইকতা ব্যবস্থার কথা টুকরো কথায়। মধ্য এশিয়া ইসলামী সাম্রাজ্যে সামরিক অভিজাতদের ইকতা দেওয়া হতো। এই ইকতাগুলি নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হতো। খ্রিস্টীয় নবম শতকে এই ব্যবস্থার উৎপত্তি হয়। রাজকোষে তখন যথেষ্ট করে রাজস্ব জমা পড়ছিল না, এদিকে যুদ্ধ করেও তেমন ধন সম্পদ পাওয়া যাচ্ছিল না, তাই সামরিক নেতাদের বেতনের বদলে ইকতা দেওয়া হতে থাকে। খ্রিস্টীয় একাদশ শতকে সেলজুক তুর্কি সাম্রাজ্যে ইকতা ব্যবস্থা প্রচলন লক্ষ্য করা যায়। এই সময় সাম্রাজ্যের প্রায় অর্ধেক অংশ ইকতা হিসেবে ভাগ করা হয়। কোথাও কোথাও এই ব্যবস্থা বংশানুক্রমিক হয়ে যায়, অর্থাৎ বাবা মারা গেলে তার ছেলে এই একই দায়িত্ব পায়। অটোমান তুর্কিদের আমলে ইকতা ব্যবস্থার পরিবর্তে এই ধরনের একই ধরনের অন্য একটি ব্যবস্থার কথা জানা যায়, তাকে বলা হয় তিমার। আবার ইরানে ইলখানদের শাসনের সময়, যেটা 1556 থেকে 1353 খ্রিস্টাব্দে, ইকতা প্রথার কথা জানা যায়। মিশরেও দ্বাদশ থেকে ত্রয়োদশ শতকে মুক্তিদের কথা জানা যায়। দিল্লির সুলতানরা সাম্রাজ্য বিস্তার, রাজস্ব সংগ্রহ ও শান্তি শৃঙ্খলা রাখার জন্য ইকতা ব্যবস্থার নানা রদবদল ঘটিয়েছিলেন। ইকতাদার বা মুক্তি হতে পারতেন একটা গোটা প্রদেশের শাসনকর্তা, অথবা তিনি হতেন শুধুই একজন রাজস্ব সংগ্রহকারী, যিনি নিজের ভরণ পোষণের জন্য একখণ্ড জমি থেকে রাজস্ব আদায় করতেন। তাকে একটা বিরাট এলাকা দেওয়া হতো, সেখান থেকে তিনি রাজস্ব আদায় করতেন, ওইটাই তার বেতন হতো। আবার সেখান থেকে রাজস্ব সংগ্রহ করে সুলতানকে দিতেন আর কি। সুলতানের বিভিন্ন অঞ্চলের শাসকরা অনেক সময় কেন্দ্রীয় ক্ষমতা দখল করার চেষ্টা করতেন। জালালউদ্দিন খলজি অথবা বকলুল লোদির মতো অনেকেই প্রথমে আঞ্চলিক শাসক ছিলেন, পরে তারা কেন্দ্রীয় শাসন ক্ষমতা দখল করে সুলতান হন। আজকে পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।